দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইভ্যালি বিথ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ইস্যু নিয়ে, এবং আজকে আমরা কথা বলতে চাই খেলাপি ঋণ কমছে এই প্রশ্ন সামনে রেখে আমরা আসলে আলোচনা এগিয়ে নিব, এবং এই খেলাপি ঋণের হালচাল এবং সার্বিক অবস্থা নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করতে দুজন অতিথি যুক্ত হয়েছেন। পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে জনাব মিন নাসির হোসেন, সাবেক সভাপতি বিসিসিআই, আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন, এবং আরও একজন অতিথি ডক্টর আহসান এইচ মনসুর, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক এবং অর্থনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আলোচনায় যেতে চাই। শুরুতেই ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যদি সবশেষ হিসাবগুলো দেখি, যে বাংলাদেশ ব্যাংক যে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে, সেটা 2020 সাল শেষে আমরা দেখেছিলাম যে একটি খবর, বেশ অর্থমন্ত্রী নিজেও বেশ আত্মতৃপ্তি নিয়ে বলেছিলেন যে খেলাপি ঋণ গত বছর আসলে কমেছে, যদিও সেটি বিশেষ সুবিধা এবং ছাড় দেওয়ার কারণে। সব মিলে আমরা দেখেছিলাম যে 5,597 কোটি টাকা 2019-এর সাথে 20-এর যে তুলনামূলক বিশ্লেষণ, সেখানে 5,597 কোটি টাকা খেলাপি ঋণ কমেছে 2020 সালে। তো এই কমাটাকে আসলে কিভাবে দেখছেন আপনি, এবং এই যে বিশেষ ছাড়ের কারণে বলা হচ্ছে যে এই ঋণটি আসলে কমে এসছে? ডক্টর মনসুর। দেখুন, বর্তমান যে সিচুয়েশনটা ছিল জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, সেটা হলো যে কাউকে খেলাপি হিসেবে ডিক্লেয়ার করা যাবে না। কাজেই খেলাপি ঋণ বাড়ার কোনো বেসিস তার ছিল না। কাজে এটা হয় অপরিবর্তিত থাকবে, না হলে কমবে। এবং এটা কমবে। কেন কমবে? কারণ কিছু কিছু ব্যাংক আছে যারা 100% প্রভিশনিং করে তারা এটাকে রাইট অফ করে দিচ্ছে, সেখানে কিছুটা কমে যাচ্ছে। কিছু কিছু ব্যাংক হয়তো তাদের ক্লায়েন্টকে দিয়ে কিছুটা আদায়ও করতে পেরেছে, সেটার কারণে কিছুটা কমতে পারে। কিন্তু যে বিশাল আননোন কোয়ান্টিটি, সেটা হচ্ছে যে কোভিড এর কারণে এবং এই রেগুলেটরি ফরবিয়ারেন্স দেওয়ার কারণে যারা দিচ্ছে না, এবং এবং অনেকেই আছেন যেটাকে বলা হয় প্রায় 23% মতো মানে যারা ঋণ গ্রহীতা, তারা টাকা শোধ করে নাই। এবং এই 23%-র মধ্যে পরবর্তীতে মার্চ মাসের পরে আমরা ডেটা, যখন মার্চের ডেটা আমরা পাবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই 23%-এর কতখানি পরবর্তীতে ঋণটা শোধ করেছে। কাজে আমরা যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে যে এই 23%টা এর একটা বড় একটা অংশ আমাদের যোগ হয়ে যাবে। এটা কিন্তু প্রায় 2.25 লক্ষ কোটি টাকার মতো। এটা যোগ হয়ে যাবে এই এই অনাদায়ী যে বাকি যে 90,000 কোটি 95,000 কোটি টাকার মতো আছে, সেটার সাথে যোগ হবে। যোগ হওয়ার পরে তখন আমরা বুঝতে পারবো আসল চিত্র। কাজে মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, সেটা একেবারেই আমি বলবো যে প্রিম্যাচিওর একটা স্টেটমেন্ট। এটা ওনার কাছ থেকে করা উচিত হয় নাই, কারণ এটার এই যে এই সময়কার যে তথ্যটা আসে, সেটা কোনো ইন্ডিকেশন দেয় না। ইটস জাস্ট রেগুলেটরি রিকোয়ারমেন্ট হিসেবে দিতে হয় বলেই বাংলাদেশ ব্যাংকে দেওয়া হয়, এবং বাংলাদেশ ব্যাংকে প্রকাশ করতে হয় বলেই বাংলাদেশ ব্যাংক এটাকে প্রকাশ করে। এটার কোনো অন্তর্নিহিত সত্য নাই। অন্তর্নিহিত সত্যটা হচ্ছে যে আমরা জানি না যে 23%-এর কত শতাংশ পরবর্তীতে অনাদায়ী হয়ে যাবে। একটা বড় অংশ হবে, এটা সবাই ধরে নিচ্ছে, সব ব্যাংকার, আমরাও ধরে নিচ্ছি। এবং সেই জন্য আমরা মেন্টালি প্রস্তুত হয়েই বিশালভাবে প্রভিশনিং এর ব্যবস্থা করছি। আমাদের অন্যান্য ব্যাংকেও তারা কেউ সিলেক্টিভলি করছে, এবং বাংলাদেশ ব্যাংকও বলে দিয়েছেন যে 1% এডিশনাল প্রভিশনিং করতে হবে, জেনারেল প্রভিশনিং, টু গার্ড এগেইনস্ট সাচ বিশাল যে একটা ধাক্কাটা আসবে মার্চের পরে, সেটার এগেইনস্টে প্রতিরক্ষা হিসাবে। তো কাজেই আমি যেটা বলবো যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে একটা খারাপ সংবাদের জন্য। ডক্টর মনসুর, একটু বলতে চাই যে কিছু উদ্যোক্তা তো বলা হচ্ছিল যে নিজ উদ্যোগে এই সময়ে ঋণ পরিশোধও করেছেন, যে কারণে নাকি খেলাপি ঋণ কিছুটা কমেছে। এই দাবিটি আসলে কতখানি যৌক্তিক? না, আমি যেটা বললাম যে দুটো জিনিস আছে। মানে 77% ঋণ গ্রহীতা কিন্তু ডিসপাইট তাদেরকে ওয়েভার দেওয়ার পরে তারা কিন্তু ঋণ দিয়েছে টাইম মতো। জি। এবং সেটা একটা, আমি বলবো যে খুব একটা ভালো দিক, যে তারা এদের বেশিরভাগই হচ্ছে মাঝারি এবং ক্ষুদ্র এবং মোটামুটি যারা ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ, তারা এটা দিয়েছেন। কিন্তু 23% আছে যারা দেন নাই। এদের মধ্যে অনেকে আছেন যারা অসুবিধার কারণে দিতে পারছেন না, অনেকে আছেন সুযোগের সদ্ব্যবহার করতেছেন, পরে দিয়ে দিবেন। আবার অনেকে আছেন যে হয়তো সুযোগের সদ্ব্যবহার করতেই থাকবেন, পরবর্তীতেও সহজে দিবেন না। তো এই শেষোক্ত ক্যাটাগরিটা নিয়ে আমাদের বেশি চিন্তা, যে এই শেষোক্ত ক্যাটাগরি এবং প্রথম ক্যাটাগরি যারা বিপাকে পড়ে দেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তাদেরকে নিয়ে আমাদের চিন্তাটা। কাজেই এই দুইটা শ্রেণীকে, তাদের পরিমাণটা কত হবে এখনো আমরা জানতে পারবো না। আমরা জানতে পারবো যখন মার্চের কোয়ার্টারলি ডেটাটা আমরা পেয়ে যাবো।
তখন আমরা এটাকে পরিষ্কার হবে আমাদের কাছে। জি, ডক্টর মনসুর আপনার কাছে আবারও আসবো। জনাব মীর নাসির হোসেন আপনার কাছে ফিরতে চাই। যদি বলি যে আপনিও ব্যবসা করছেন এবং ব্যবসায়ী হিসেবে এবিসিসির নেতা ছিলেন এবং এই সম্প্রতিকালে যে এই খেলাপি ঋণের যে কথাগুলো ডক্টর মনসুর বলছিলেন এবং যে হিসাব নিকাশের কথা আমরা বলছি যে এখন খেলাপি ঋণ সেটি 7%, 7.66%, 2020 সালের যে হিসাব এবং সেখানে প্রায় 6,000 কোটির মতো কমেছে বলা হচ্ছিল। সব মিলে আমরা দেখেছি যে বেশ কিছু সুযোগ সুবিধাও দিয়েছিল সরকার এই খেলাপি কমানোর ক্ষেত্রে এবং বিশেষ সুবিধার কারণে প্রায় 60,000 কোটি টাকার মতো খেলাপি ঋণ ব্যাংকগুলো নবায়ন করেছে, এরকম একটি তথ্য রয়েছে। তো সব মিলে আপনি ব্যবসায়ী হিসেবে কি মনে করছেন যে আসলেই কি খেলাপি ঋণ প্রকৃত অর্থে কমছে? আসলে যেটা হচ্ছে, যেটা মনসুর সাহেব বলেছেন রাইটলি, উনি তো বিশদভাবে বলেছেন, আমরা কিন্তু একটা সংকটের মধ্যে অতিবাহিত করছি সময়। আমরা 3 মাস সমস্ত কিছু বন্ধ ছিল, তারপরে নতুন উদ্যোগে শুরু করেছি, কিন্তু ডেট সার্ভিসিং কিন্তু আমি দেখছি আমার মতো অনেকেই হিমশিম খাচ্ছেন, কিন্তু যারা সবসময় দিতেন তারা কিন্তু দিয়ে যাচ্ছেন। এই ক্যাটাগরিটা কিন্তু সবসময় রয়েছে, যারা গুড পে মাস্টার্স আর কি। আর যারা ডিফল্ট কালচারের মধ্যে, তারা তো আগেও করেছে, এখনো করবে, সামনেও করবে। সেই সংখ্যাটা বাড়ার কারণ হচ্ছিল যে এই যে সুযোগটা এখন রয়েছে, সরকার সঙ্গত কারণে এই টাইমটা দিয়েছে, ক্লাসিফিকেশন ডিসেম্বর মতো করা যাবে না, সেই সুবিধার ফলে কিন্তু অনেকে দিচ্ছেন না। কিন্তু এইটা আমি মনে করি তাদের জন্য একটা বড় বার্ডেনও হয়ে যাচ্ছে, কারণ সুদ তো আর মানে মৌকুব হবে না, সুদটা ছিল জাস্ট ক্যারি অন করতে হবে, এবং 3 মাস পর পরে চক্র বৃদ্ধি হারে বাড়ছে। তো যখন মার্চ মাসে তখন তাকে পে করতে হবে, তখন কিন্তু তারপরে একটা বিরাট বার্ডেন পড়ে যাবে, এবং সেখানে দেখা যাবে যে অনেকে ইচ্ছাকৃতভাবে দিবেন না, আবার অনেকে ইচ্ছা থাকলেও পেরে উঠবেন না, এই পরিস্থিতির সৃষ্টি হবে। কিন্তু যতই তথ্যপত্র থাকুক না কেন, আসলে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে খেলাপি ঋণ কমেছে, এবং এটা কমার সম্ভাবনা কম বলে আমি মনে করি, এবং সামনের দিনগুলিতে এটা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তো এখনই অ্যাসেস করা যাবে না যে পরিস্থিতি, তবে এটা সত্য যে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা পারবেন না, আর যারা পারছেন তারা তো গুড পেয়ার অলওয়েজ। তো সেটা তাদের ট্র্যাক রেকর্ডের উপরে ভিত্তি করে, কারণ অনেকেই কিন্তু আছেন আমাদের সমাজে, সবাই মনে হয় যেন ব্যবসা করেন আর ঋণ নিয়ে ঋণ দিতে চান না, সেটা তো তাদের পকটস্থ করতে চান, এটা আছে একটা সিরিজ, কিন্তু দেয়ার আর গুড বড়ার্স অলসো, তাহলে ব্যাংকগুলি টিকতে পারতো না আর কি। তো সেই তাদের বরং আমি যদি বলবো যে যারা এই সময় ডেট সার্ভিসিং করেছেন, তাদের সামনে বছরের কোয়ার্টার তাদের একটা প্রণোদনা দেওয়া যায় কিনা, বা এই ঘোষণা যদি দেওয়া যায় এখন, তাহলে দেখা যাবে যে হয়তোবা তারা সুবিধা পাবে। কারণ এই আমাদের তো পানিশমেন্ট এন্ড রিওয়ার্ডের কোনো জায়গা নেই, পানিশমেন্টও ঠিক মতো হয় না, রিওয়ার্ডও দেওয়া হয় না, ভালো কাজের জন্য স্বীকৃতিও নেই, আবার খারাপ কাজ সেইভাবে শাস্তির বিধানটাও আসলে কার্যকর হয় না। জি সেই জিনিসটা জি, জনাব মীর নাসির হোসেন, আমরা আবারও আপনার কাছে ফিরবো, আলোচনা করব। ডক্টর মনসুর, আমরা ছোট একটা বিরতি নিচ্ছি এই পর্যায়ে। দর্শক, ইভ্যালি বীজ সংলাপে আমরা ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আলোচনায় সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আমরা আজকে কথা বলছি ঋণ খেলাপি, এই শিরোনামে কথা বলছি, ঋণ খেলাপি কমছে এই প্রশ্ন আমাদের উত্তর খুঁজছেন। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর হাসান এইচ মনসুর, চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক এবং অর্থনীতি বিশ্লেষক, এবং একই সঙ্গে আমাদের সাথে রয়েছেন জনাব মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, ব্যবসায়ীদের নেতা। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা মীর নাসিরের সাথে কথা বলছিলাম বিরতির আগে। আমরা হাসান মনসুর, আপনার কাছে ফিরতে চাই আরও একবার। এই পর্যায়ে যেটি জানতে চাইব যে এই যে ঋণ খেলাপি আগামী দিনে আশঙ্কার কথা বলছেন, একই সাথে আসলে ব্যাংক খাত এখন আসলে যে ধরনের শৃঙ্খলা থাকা প্রয়োজন, যে ধরনের ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, সেই শৃঙ্খলা আসলে কতটা রয়েছে বলে মনে করেন ব্যাংক খাতের? দেখুন, ব্যাংক খাতের শৃঙ্খলাহীনতা কিন্তু আজকের সমস্যা নয়, এটা নিয়ে আমরা গত 10-12 বছর ধরেই কথা বলছি, কিন্তু দুঃখের বিষয় যে বিষয়ে সরকার সেইভাবে দৃষ্টিপাত করে নাই। এবং এক নম্বর যেটা হচ্ছে যে এগুলো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করেছে। একটা ফ্যাক্টর হচ্ছে যে অনেকগুলো নতুন ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে, যেটা বাজারকে একটু আনস্টেবল করে ফেলেছে। নতুন ব্যাংক আসলে পরে তারা কি করে, তারা যেটা করে, তারা একটা ম্যানেজমেন্টকে ক্যানিবালাইজ করার চেষ্টা করে, সেখানে একটা প্রাইস হাইক হয়ে যায়, সবার জেনারেল একটা ইনফ্লেশন হয়ে যাচ্ছে, ম্যানেজমেন্টের
হাই সিনিয়র স্টাফদের বেতন টেতন ইত্যাদি। তারা হাই রিস্কে লেন্ডিং করে এবং তারা হাই ইন্টারেস্টে বড় করে, ফলে তাদের স্প্রেড অনেক কম হয়ে যায় এবং তাদের লস মেকিং এর চান্সটা অনেক বেড়ে যায়। এইসব মিলিয়ে বাজারে কিন্তু ওই ওই শ্রেণীটার এক ধরনের একটা সমস্যা এখানে সেখানে আছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে রেগুলেটর তার রেগুলেটরি ফাংশনটা দুটো কারণে করতে পারে না। একটা কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রভাব সেখানে খাটানো হয়েছে বিভিন্ন ভাবে, যে কারণে, এবং নতুন ব্যাংকগুলো সবই কিন্তু রাজনৈতিক ভাবে প্রদত্ত ব্যাংক, এখানে কোনো ইকোনমিক অন্য কোনো ফ্যাক্টর তেমন ছিল না, নাইও। তো এই রাজনৈতিক ভাবে যারা লাইসেন্স পেয়েছেন তাদের উপর প্রভাব খাটানো, মানে তাদের উপর রেগুলেটরি কর্তৃত্ব আনা খুব কঠিন, এবং সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সেইভাবে সাকসেসফুল হয় নাই। সেটা একটা খেসারত আমাদের উপর দিয়ে যাচ্ছে। 3 নম্বর যেটা হচ্ছে, এটা অতি সম্প্রতি যেটা বের হয়ে এসছে এবং আগে থেকে আমরা কান ঘুষে শুনছিলাম, যে বাংলাদেশ ব্যাংকের শস্যের মধ্যে ভূত আছে, বাংলাদেশ ব্যাংকের মধ্যেও এখানেও দুর্নীতি আছে, অনিয়ম আছে, এবং সেটা প্রকাশিত হয়েছে। এবং সেটার কারণে অবশ্যই আমাদের এই ব্যাংকিং খাতের দুর্বলতাগুলো থাকবে। সেখানে যদি প্যাকেট দিয়ে যদি ইনফ্লুয়েন্স করা হয় ব্যক্তিকে, তাহলে তো সেটা কোনোদিনই এই সেক্টরের জন্য ভালো হতে পারে না। এবং এটা তো হয়েছে, এবং এটা যেটুকু আমরা প্রমাণ পেয়েছি সেটা কিন্তু মেবি দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এটার বিস্তৃতি কতখানি সেটা নিয়ে আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক এবং গভর্নর মহোদয় তারা এটা নিয়ে একটা তদন্ত কমিটি করে এটার মূলে যে উৎপাদিত করা হয়, তা না হলে কিন্তু এই জিনিসটা থেকে যাবে এবং এই জিনিসটা রাখাটা ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংক একটা পরিচ্ছন্ন ইনস্টিটিউশন। বাংলাদেশ ব্যাংক গভর্নর সাহেবদের নিয়ে কোন রকমের কোনো বিতর্ক হয়নি, বিশেষ করে তাদের ইন্টিগ্রিটি নিয়ে। সেইখানে তাদের অধীনস্থ কর্মকর্তারা যদি কোনো ধরনের এই ধরনের কাজে লিপ্ত হয়, এটা কোনোভাবে মানে গ্রহণ করার যোগ্য হতে পারে না। আমি মনে করি সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের উচিত হবে এটাকে তদন্ত সাপেক্ষে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে, ওই বিভাগীয় তদন্ত নয়, এটাকে আইডেন্টিফাই করে এবং এই রিপোর্টটাকে জনসমক্ষে তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি যেন আবার উজ্জ্বল করার চেষ্টা করে। এগুলো করতে পারলে আমরা মনে করি যে অনেক দিক থেকে আমরা এই খাতটাকে সুসংগত করতে পারবো। নিশ্চয়ই আমাদের এই আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত জরুরি, আপনি যেটি বললেন ডক্টর মনসুর। জনাব মিন নাসির হোসেন, আপনাকে যদি জিজ্ঞেস করি যে ব্যাংক খাত আসলে, ডক্টর মনসুর তো অনেকগুলো সমস্যার কথা বললেন এবং চিহ্নিত সমস্যা যেটি দীর্ঘদিনের সমস্যা, সেক্ষেত্রে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে বা ব্যাংক খাত ঠিক হয়ে যাবে, সেই বিষয়ে আপনি কতখানি আশাবাদী? জি জনাব মিন নাসির, আপনি আনমিউট করতে হবে আপনাকে। আমি আশা নিরাশার দ্বন্দ্বে রয়েছি, কারণ আশা করতে চাই কিন্তু সে আশা পূরণ হয় না। অবস্থাটা সেরকম। যেমন আমরা একটা শক্তি, যে কয়েকটা জিনিস অর্থনীতির জন্য খুব ইম্পর্টেন্ট, কয়েকটা জিনিস, একটা হলো ব্যাংকিং খাতের শৃঙ্খলা এবং এটা যদি সুগঠিত থাকে, আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট যদি প্রপারলি চলে, তাহলে এই দুটোই কিন্তু অর্থ যোগান দেয় শিল্প বাণিজ্যে। তো সেই দুইটা জায়গায় কিন্তু আনফরচুনেটলি আমরা দেখেছি অনেক সমস্যা। ক্যাপিটাল মার্কেট তো অনেক সমস্যা ছিল, এখনো আছে, হয়তো এই মুহূর্তে কিছুটা উত্তরণ ঘটেছে, তবে সম্পূর্ণ মুক্ত হয়েছে বলে আমি মনে করি না। ইটস লং ওয়ে টু গো। কিন্তু ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবস্থা চলে এসেছে। এটা দুটো কারণ। একটা হচ্ছিল যে there are two sets of banks in বাংলাদেশ। একটা হচ্ছে সরকারের মালিকানাধীন 100% মালিকানাধীন কয়েকটা ব্যাংক, এবং বেশিরভাগ প্রায় সব প্রাইভেট ব্যাংকে আপনার বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে। কিন্তু ওই ব্যাংকগুলি কিন্তু দ্বৈত প্রশাসন, একদিকে হলো অর্থ মন্ত্রণালয়ের প্রভাব রয়েছে, আবার বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু রান করতে পারছে না। এটা আমাদের দেশের সমস্ত যে সমস্ত রেগুলেটরি অথরিটি রয়েছে, আনফরচুনেটলি প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে, এবং প্রভাব বাইরের থেকে প্রভাবটা অত্যন্ত বেশি। সেই জন্য হয়তো তারা একদিকে হয়তো তারা ক্ষমতার অনেক সময় ব্যবহার করতে সাহস পান না, আবার অনেক সময় ক্ষমতা তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয় না। এই বাস্তবতা কিন্তু রয়েছে, যার জন্য শৃঙ্খলাকে আনা সম্ভব হচ্ছে না। এবং এত ব্যাংকগুলি হয়েছে, যেগুলো মনসুর সাহেব বলেছেন, যে আপনি এই গত মাসেও আপনি আমি দেখেছি যে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। এটা নেভার এন্ডিং প্রসেসের কাছে মতো মনে হচ্ছে। ইকোনমিক সাপোর্ট করে না, কারণ আগের অর্থমন্ত্রী একসময় বলেছিলেন যে ব্যাংক আমরা দিচ্ছি আমাদের ইচ্ছায় না, এটা রাজনৈতিক ইচ্ছায় দিচ্ছি, মোহিত সাহেব বলেছিলেন। তো সেটাই বাস্তবতা। তো কথা হচ্ছিল যে ইকোনমি তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত।
তা না হলে এই সমস্যাগুলি সৃষ্টি হতে থাকবে। এতগুলি ব্যাংক, আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা ব্যাপার রয়েছে সব জায়গায়। এটা তো সেইখানে যদি ডিমান্ড সাইড কম হয়, সাপ্লাই সাইড বেশি হয়ে যায়, ডিমান্ড সাইড কনস্ট্যান্টের জন্য সমস্যা তো হবেই যে জিনিসটা। তো এখন সেই অবস্থা থেকে উত্তরণ করা কতখানি সম্ভব হবে আমি জানি না। আরেকটা জিনিস হচ্ছিল, হিস্টোরিক্যালি পৃথিবীর অন্য দেশে দেখা হয় মার্জার অ্যাকুইজিশন, সেই জিনিসটা কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস করা হয়নি। আমরা কোনো ব্যাংক যদি রান আউট হয়ে যায়, আমরা দেখেছি সরকার উদ্যোগ হয়ে সেটাকে বেল আউট করার চেষ্টা করে। এইটা কিন্তু আমি মনে করি না সুষ্ঠু অর্থনীতির ব্যবস্থাপনা। বরং মার্জার অ্যাকুইজিশন যদি হয়, তাহলে হয় কি ওই ব্যাংকগুলির সেক্টরটাও কিন্তু কনসলিডেট করে। সেই জিনিসটা করতে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা অন্যভাবে পলিটিক্যালি না নেওয়াই ভালো। সরকারের উচিত এটা যারা উইকার ব্যাংকস, সেইগুলিকে অন্য ব্যাংকের সাথে মার্জারের সুবিধা সৃষ্টি করে দেওয়া, এবং সেখানে বেল আউট প্রসেসটা করে যে খুব লাভ হয় আমি জানি, আমার মনে হয় না। তো সেই জন্য শৃঙ্খলা আনতে হলে এবং ব্যবস্থাপনা উন্নত করলে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ লাগবে। সেটা সরকার, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং যারা প্রাইভেট সেক্টর ব্যাংকারদের, ব্যাংকিং যারা জড়িত মালিকরা, তাদের মধ্যে অনেক সময় অনেক অভিযোগ আসে। তার হয়তো কিছু সত্যতাও আছে, কেউ হয়তো নেই। তো সব মিলেই কিন্তু এই কাজটা করতে হবে। একলা কেউ করতে পারবে না, সমন্বিত প্রচেষ্টা নিতে হবে। জি, অনেক চমৎকার বিশ্লেষণের কথা বললেন। অবশ্যই এটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, বিশেষ করে প্রাতিষ্ঠানিক যে আমাদের দুর্বলতা দীর্ঘদিনের, সেটি কাটিয়ে না উঠলে আসলে এই শৃঙ্খলা প্রতিষ্ঠা বোধহয় দুর্বোধ্যই থেকে যাবে। একটু যদি জানতে চাই ডক্টর মনসুর, যে আপনি সবসময় বলে থাকেন যে আমরা যে এই যে বড় অর্থনীতির দিকে যাচ্ছি, আগামী দিনে আমরা বড় অর্থনীতির কথা বলছি, নিম্ন মধ্য আয়ের দেশে যাচ্ছি, সব কিছু মিলে সেক্ষেত্রে ব্যাংকের যে ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বড় অর্থনীতিতে যাওয়ার ক্ষেত্রে, সেই প্রস্তুতি আমাদের আসলে কতখানি আছে? ডক্টর মনসুর, আনমিউট করে কথা বলতে হবে, আপনার ফোনটি সম্ভবত মিউট করা রয়েছে। দেখুন, একটা বড় অর্থনীতির জন্য আমাদের কিছু বড় ব্যাংক দরকার আছে। বড় ব্যাংক বলতে আমি বুঝছি যে যেখানে হয়তো $100 বিলিয়ন ব্যাংক বাংলাদেশে একটাও নাই। আমরা এখনো $10 বিলিয়ন ম্যাক্সিমাম আমরা ঘোরাঘুরি, $10 বিলিয়ন আমাদের নাই অ্যাসেট বেস এইরকম সাইজে। তো এখানে আমি একবার বিশ্লেষণ করে দেখেছিলাম যে প্রথম 100-এ যেতে হলে কি করতে হবে। তো প্রথম 100-এ যেতে হলে আমাদেরকে অন্তত পক্ষে কয়েকশো $100 বিলিয়ন অ্যাসেট বেস থাকতে হবে একটা ব্যাংকে, যদি বাংলাদেশ প্রথম 100-এ যেতে হয়। প্রথম 500-এ যদি যেতে চাই, তাহলে আমাদের $100 বিলিয়ন উপরে অ্যাসেট থাকতেই হবে একটা ব্যাংকে। কিন্তু আমাদের ব্যাংকের সাইজগুলো খুবই ছোট, $10-12 বিলিয়ন, যদি সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের কথা ধরি, সোনালী ব্যাংকের কথা ধরি, আর অন্যদের ক্ষেত্রে আরেকটু কম। তো এই অ্যাসেট বেস নিয়ে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যখন করেসপন্ডেন্স অ্যাকাউন্ট, আমাদের যখন ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেটের সাথে আমাদের লিঙ্কেজ এস্টাবলিশ করতে হয়, তখন কিন্তু আমাদের মর্যাদা থাকে না। তারা কিন্তু দেখবে যে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সাথে তারা ডিল করছে, তাদের ক্যাপাসিটি কত। সিঙ্গাপুরের আমরা ডিবিএস এর কথাই বলি, ডিবিএস এর অ্যাসেট বেস 250 বিলিয়ন। ছোট্ট একটা দেশের একটা ব্যাংক, সেটারই অ্যাসেট বেস হচ্ছে 250 বিলিয়নের উপরে। সেইখানে আমরা হচ্ছে সাধারণত আমাদের গড় হবে হয়তো, সব ব্যাংকে যদি গড় দিয়ে ভাগ করি, এটা হবে হয়তো 3-4 বিলিয়নের মতো, কোথায় 250 আর গড়ে। তো এই আমাদের এখানে অবশ্যই বড় ব্যাংক আমাদের কিছু লাগবে, কিন্তু সেই দিকে আমরা যাচ্ছি না। এবং বড় ব্যাংক যেতে হলে আমাদের মার্জার অ্যাকুইজিশন এবং অন্যান্য ভাবে এটা করতে হবে। আমাদের যে অর্থনীতির সাইজ, সেখানে 60টা দিয়ে ভাগ করলে পরে কিছু থাকে না, ব্যাংকের ডিপোজিট নেওয়ার মতো অর্থ থাকে না। এবং আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর খুবই শ্যালো। আমি বলি কত শ্যালো। আমাদের মানি সাপ্লাই টু জিডিপি রেশিও সর্বোচ্চ উঠেছিল 61%, চায়নাতে এটা 200%-এর উপরে, ভারতে এটা 100%-এর সমান। আর আমরা এখন সেটা কমে 56%-এ নেমে আসছি। M2 ওভার জিডিপি, দ্যাটস দ্য মেজার অফ দ্য ডেপথ অফ দ্য ফাইন্যান্স। আমাদের মানে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেপথটাকে বোঝা যায়। আমরা যদি দেখি যে আমাদের মানে এই খাতটা কিভাবে এক্সপ্যান্ড করছে, আমরা কিন্তু সেই এক্সপ্যানশনটা দেখছি না। আমাদের অর্থনীতির সাথে আমাদের এই আর্থিক খাতটা কিন্তু সমান তারা যেতে পারছে না। অর্থনীতির যে গতি, তার চাইতে আর্থিক খাতের গতিটা পিছিয়ে যাচ্ছে। কিন্তু হওয়া উচিতটা উল্টো,
আর্থিক খাতটা বেশি আগে যাবে ঘোড়ার মতো এবং ঘোড়ার গাড়িটাকে টেনে নিয়ে যাবে, কিন্তু আমরা হচ্ছে উল্টোটা, আমাদের গাড়িটাই আমাদের ঘোড়াকে টেনে নিয়ে যাচ্ছে। তো এইভাবে তো আমাদের মানে এই ফাইন্যান্সিয়াল সেক্টর যে কন্ট্রিবিউশন টু দ্য ইকোনমি সেটা কিন্তু হবে না। আমাদেরকে আর একটু সিরিয়াসলি ইনওয়ার্ড লুকিং চিন্তা করতে হবে নিজস্বই, যে আমরা কি ফাইন্যান্সিয়াল সেক্টর চাই। আমাদের একটা বন্ড মার্কেট নাই, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর একটা না বলারই মতো, মার্কেট ক্যাপ হচ্ছে 1 থেকে 1.5% মতো সারা, যেখানে এটা হওয়া উচিত অন্তত পক্ষে 5, 7, 10%-এর মতো। তো এই জায়গাগুলোতে যদি আমরা মনোনিবেশ না করি, আমরা যদি মনে করি যে আমাদের 2,000 কোটি টাকা বা 3,000 কোটি টাকা একটা ব্যাংকের মালিক হয়ে গেলাম, আমি লোন দিতে পারছি এবং আরো অনেক 2,000 কোটি টাকার ব্যাংক আমরা সৃষ্টি করব, তাহলে কিন্তু আমরা উল্টো পথে হাঁটছি বলে আমি মনে করি। এই পথে আমাদের গেলে চলবে না। ভারতের একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি। ভারতের যে ব্যাংকটা রিসেন্টলি যেটা ডিফিকাল্টিতে পড়লো এবং তাদেরকে ইনলিকুইড ডিক্লেয়ার করলো সেন্ট্রাল আরবিআই, সেটা এখন অ্যাকোয়ার করছে ডিবিএস, সিঙ্গাপুরের ডিবিএস। তো এই যে বিদেশি একটা প্রতিষ্ঠানকে এনে তাকে বসিয়ে দিচ্ছে যে তুমি এটাকে এখন এটা জয়েন্ট ভেঞ্চারে তৈরি চালাও, এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে। আমাদের কিছু দেশি এবং বিদেশিদের মিলিয়ে একটা প্রতিষ্ঠান করতে হবে। টাটার সাথে যেমন ডিবিএস এর একটা সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, এই ধরনের বা বিভিন্ন কোম্পানির সাথে এইভাবে রিলেশনশিপটা এস্টাবলিশ করতে দিলে আমি মনে করি যে আমরা অনেক কিছু আর্ন করব, জ্ঞান অর্জন করব, ম্যানেজমেন্টে স্কিল ডেভেলপ করতে পারবো এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে আমাদের ব্যাংকে নিয়ে যেতে পারবো। এখন পর্যন্ত আমাদের একটা ব্যাংকও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাংক না, এবং হওয়ার সম্ভাবনা আগামী 10 বছর 15 বছরের মধ্যেও নাই। জি নিশ্চয়ই, আমরাও আশা করব সেটাই যেন হয়। আমরা আরেকটা বিরতি নিতে চাই ডক্টর মনসুর এবং জনাব মীর নাসির হোসেন। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে আরও কথা বলবো। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বিচ সংলাপে। আমরা কথা বলছি খেলাপি ঋণ কমছে এই শিরোনামে, এবং এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, জনাব মীর নাসির হোসেন, সাবেক সভাপতি এফবিসিসিআই, এবং ডক্টর আহসানিজ মনসুর, নির্বাহী পরিচালক পেয়ারা এবং চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। আপনাদের কাছে আর দু একটি বিষয় জানতে চাইব। জনাব মীর নাসির হোসেন, আপনাকে দিয়ে যদি এবার শুরু করি, আপনার কাছে যেটি বিরতির আগেও আপনি বলছিলেন যে আশা নিরাশার দোলাচলে আসলে ব্যাংক খাতের শৃঙ্খলা নিয়ে এক ধরনের হতাশা, আবার প্রত্যাশা তো রয়েছেই। সার্বিকভাবে যদি বলি যে ডক্টর মনসুরও যেটি বলছিলেন যে আমরা যদি বড় অর্থনীতির দিকে যেতে চাই, বড় অর্থনীতির দিকে তো আমরা যাচ্ছি, আমরা বলছি আত্মতৃপ্তির সাথে যে আমরা এলডিসি থেকে বেরিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আসলে এই এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে, বড় অর্থনীতি থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর যে ধরনের সমর্থন প্রয়োজন, ব্যাংকগুলোর যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সেটি নেওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন? একটা জিনিস আমরা সবসময় বলি যে ব্যাংকিং খাতের দুর্বলতা রয়েছে, কিন্তু একটা জিনিস, ব্যাংকিং খাত কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। কারণ হচ্ছিল, আমরা সবসময় ইকুইটির কথা বলি, ইকুইটি কিন্তু আসে হলো ক্যাপিটাল মার্কেটে, যেটা এতদিন পর্যন্ত এখন পর্যন্ত সে পর্যায়ে আসেনি যে প্রাইভেট সেক্টরের যে রিকোয়ারমেন্ট আছে সেই ইকুইটিতে, সো ডেট বেসড হয়ে গেছে। সেইটা কিন্তু ইভেন মানে এট দ্য কস্ট অফ দেয়ার প্রফিট, যেমন শর্ট টার্ম ডিপোজিট নিয়ে লং টার্ম লেন্ডিং কিন্তু ব্যাংকগুলি করেছে, কারণ হচ্ছিল মার্কেট ছোট, তো সেখানে এইটা কিন্তু ইনডাইরেক্টলি ইকোনমিতে হেল্প করেছে। আজকে যে প্রাইভেট সেক্টর গ্রো করেছে, সেখানে তো এই ডেটের ফ্যাসিলিটিটা যদি না থাকতো, ক্যাপিটাল মার্কেট যেখানে দুর্বল, সেখানে কিন্তু এই প্রবৃত্তিটা বা এই উল্লম্ফনটা হতো না। সেটা একটা দিক। কিন্তু যে বড় ব্যাংকের কথা বলছে, আমি তো আমার আগের আলোচনায় বলছি, মার্জার অ্যাকুইজিশন ইজ মাস্ট একটা যে কোনো ইকোনমিতে, কারণ উইকার কোনো কিছু এখানে চলতে, মানে সেভাবে তাকে আপনি কোরামিন দিয়ে কতদিন আপনি রাখবেন, সেটা তো হয় না। তো ব্যাংকিং খাতের অবদান একদম অস্বীকার করা যাবে না, কিন্তু এটাকে আরো সুগঠিত করতে পারলে, আরো শৃঙ্খলার মধ্যে আনলে, আরো পলিসিগত পরিবর্তন এনে বাস্তবমুখী করতে পারলে কিন্তু এর থেকে সুফল পাওয়া যাবে, পাওয়া গেছে এবং পাওয়া যাবে। এবং সেই যে এখন যদি সেটা সুগঠিত হয়, সেই লাভটা কিন্তু, সেই যে সুবিধাটা, সে কিন্তু অনেক সাস্টেনেবল হবে। নিশ্চয়ই। জনাব মীর নাসির, আমরা দেখছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকেরই একটি সবশেষ যে তথ্য, সেখানে বলা হচ্ছিল যে প্রায় 700 জন ঋণ গ্রহীতা তারা আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন। তো এই ধরনের অনেক ঋণ রয়েছে যেটি হয়তো হিসাবে আসছে না, সেটি মামলা জটিলতার কারণে আটকে যাওয়া, সেখানেও তো বিপুল অঙ্কের অর্থ থাকে। এই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন?
আসলে যেটা হয়েছে আমরা দেখছি যে মানে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। আপনার কোর্টের স্বল্পতা, বিচারকদের স্বল্পতা, আপনি দেখবেন যে লক্ষ লক্ষ কেস হয়তো এখনো পেন্ডিং রয়ে গেছে। হ্যাঁ, হাইকোর্টে, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেটা উচ্চ আদালত, সেখানে কিন্তু বছরের কর্মদিন খুব কম, মানে অন্য সেক্টরের থেকে এদের অনেক ছুটি ছাড়া রয়েছে, এবং মানে কেসের যে ফাইল হয়ে রয়েছে এটা কিন্তু কয়েক বছর, কত বছরে যে এটা ক্লিয়ার হবে জানি না। এবং আমাদের অর্থনীতি আদালত একটা করা হয়েছিল এই জিনিসগুলো অ্যাড্রেস করার জন্য, সেটাও কিন্তু এফেক্টিভলি কাজ করেনি বিভিন্ন কারণে। চিটাগাংয়ে একটা অর্থঋণ আদালত ছিল, সেখানে কিন্তু দীর্ঘদিন কোনো জাজই ছিলেন না। এটা কি কারণে? হয়তো ভৌতিক কোনো কারণ রয়েছে। তো আপনাকে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না করতে পারেন, জবাবদিহিতার মধ্যে না আনতে পারেন, হয়তো সংক্ষুব্ধ ব্যক্তির যথেষ্ট কারণ থাকতে পারে কোর্টে যাওয়ার, কিন্তু সেটা ডিসপোজ টাইমলি করতে হবে একটা সার্টেন পিরিয়ডের মধ্যে, তা নাহলে এটা চলতেই থাকবে। আপনি দেখবেন যে এইখানেও যেরকম অনেকগুলি কেস করে আটকানো হয়েছে, এবং সবচেয়ে অসুবিধা আমরা ব্যাংকে বসে যেটা দেখি, সেটার ইমপ্লিমেন্টেশন নেই। হয়তো একটার পর কেস হচ্ছে, আবার অ্যাপিল হচ্ছে, আবার আপনি ইভেন এক্সিকিউশনে যে ঠেকে যাচ্ছে। এই যে প্রয়োগের যে দুর্বলতা, সেই জন্য কিন্তু অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। যে আইনের প্রয়োগটা সঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো সম্ভব। জি, অনেক চমৎকার বলেছেন ডক্টর মনসুর। আপনাকেও যদি এই সম্পর্ক প্রশ্ন করতে চাই যে এখন পর্যন্ত যে 700 জন ঋণ গ্রহীতা যাদের কথা বলা হচ্ছে যে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছেন, এই যদি এই হিসাব তো সিআইবির মূল হিসাবে আসে না, আসলে এইরকম ঋণের পরিমাণ এখনো বলা হচ্ছে 80,000 কোটি টাকার মতো। তো এই অর্থের ভবিষ্যৎ আসলে কি? জি, জি, আইএমএফ থেকে একটা কম্প্রিহেন্সিভ হিসাব দিয়েছিল তাদের রিভিউ এর কনটেক্সটে। সেটা হলো যে আমাদের যে নাম্বারটা আমাদেরকে দেখানো হয় সেটা হচ্ছে একটা পার্ট অফ আমাদের নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে, আরো দুটো পার্ট বাদ রয়ে গেছে। তার একটা পার্ট হচ্ছে যেটা কেস করে আটকিয়ে রাখানো আছে হাজার হাজার কোটি টাকা, সেই টাকাটা একটা বড় একটা অংশ। আর 3 নম্বর হচ্ছে যেগুলো খুব অল্প ইসে রিশিডিউল করা হয়েছে বিভিন্ন কারণে। সেই তিনটাকে যদি আমরা একসাথে করি, তাহলে বাংলাদেশের অনাদায়ী ঋণের পরিমাণ 20% থেকে 24% মতো হবে, যেটা এখন কাগজে কলমে দেখানো হয় 9, 10, 11 মধ্যে। তো কাজেই এটা সমস্যাটা কিন্তু আরো প্রকট এবং আরো বড়, এবং সেটা কিন্তু আমরা জানি, সেটা সরকারিভাবে প্রকাশিত করা হোক আর না হোক। কিছু সমস্যা আছে, কিন্তু এটা ছাড়াও আমি যেটা দেখেছি আমেরিকাতে, এই ধরনের কেস কিন্তু হাইকোর্টে নেবেই না। এই ফাইন্যান্সিয়াল ম্যাটার্স এর কেস এটা লোয়ার কোর্টে সেটেল হয়ে যাবে এবং দ্যাটস ফাইনাল। এটা এন্টারটেইনই করবে না তারা, কারণ ইটস নট এ কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন, ইটস নট সামথিং ইউর লাইফ এন্ড ডেথ, ইটস এ ফাইন্যান্সিয়াল ম্যাটার, এন্ড ফাইন্যান্সিয়াল ম্যাটার দে উইল ডেলিগেট টু দ্য লোয়ার কোর্ট। তো এই জায়গাটাতে যদি আমরা একটা পার্থক্য নিয়ে আসি, এটা কিন্তু আরেকটু মুভ করতো। কিন্তু এখন তো আমরা ওইটাকে ঝুলিয়ে রাখছি, হাইকোর্ট তাদের সেই ক্ষমতা তারা ছাড়ছে না। তাদের কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে এটা বলে দেওয়া উচিত যে এটা একটা হাইকোর্টের কোনো জুরিসডিকশন আমরা রাখবো না, তোমরা এটা লোয়ার কোর্টে সেট করে দেবে, আমাদেরকে এই কেসগুলো আসবে না আগামীতে। তাহলে কিন্তু জিনিসটা সলভ হয়ে যায় অনেকাংশেই। লোয়ার কোর্টকে বলে দিতে হবে তোমরা তাড়াতাড়ি ডিসপোজ করে ফেলো, ডেট দিবে না। তো এই জায়গাগুলো আমাদের সমস্যাটা রয়ে গেছে, সেখানে আরো একটু তৎপর হওয়া উচিত। বিচার বিভাগ কি কাজ করছে সেটা নিয়েও আমাদের পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত। কিভাবে বিচার বিভাগকে আরো শক্তিশালী করা যায়, কিভাবে বিচার বিভাগকে আরো এফিশিয়েন্ট করা যায়, কিভাবে জাজদেরকে আরো ট্রেনিং দেওয়া যায়, কিভাবে তারা সত্যিকারের বিচার করতে পারে, নির্মোহভাবে বিচার করতে পারে, এই জিনিসগুলো তো আলোচনা আসা উচিত। এবং এটা তো মানে যেটাকে বলা হয়, কি বলে, কোর্টের এখতিয়ারভুক্ত কাজে কিছু বলা যাবে না, নাগরিক হিসেবে আমাদের বলার অধিকার আছে, আমাদের ট্যাক্স পেয়ারই তো বিচার বিভাগ চলে। কাজে অবশ্যই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, মিডিয়াতেও আলোচনা করা উচিত, এবং বিচার বিভাগকে এফিশিয়েন্ট করতে হলে এই ধরনের আলোচনা না হলে কিন্তু সেটা সেখানেও আমাদের দুর্বলতা যেটা আছে সেটা কন্টিনিউ করবে, এবং সেটা আর্থিক খাতের উপরও সেটার ইম্প্যাক্ট থাকবে। নিশ্চয়ই। ডক্টর মনসুর, আরেকটি প্রশ্ন, যে ব্যাংক খাতে এখন যে তারল্যের কথা আমরা বলছি, যে তারল্য বাড়ছে, যে তারল্য রয়েছে, এই তারল্যকে আসলে কিভাবে আরো গুণগত ব্যবহার করা যায় এই সময়টাতে? কয়েকটা জিনিস আমি বলতে চাই। সেটা হলো যে তারল্যের দুটো সোর্স,
এক নম্বর সোর্স হচ্ছে যে আমাদের ফরেন যে ইনফ্লোটা হচ্ছে রেমিটেন্স, কোট আন কোট রেমিটেন্স, ইটস নট রেমিটেন্স, ইটস সামথিং এলস, ইটস পার্ট অফ ইট ইজ অনলি রেমিটেন্স বাট আদার পার্ট ইজ সামথিং এলস, ক্যাপিটাল ইনফ্লো। তো সেই রেমিটেন্সের প্রবাহের কারণে এবং আমাদের আমদানি অনেক কম হয়, কারণ অর্থনীতি এখনো দুর্বল অবস্থায় আছে, আমদানি এখনো অনেক কম, এই দুটো কারণেই রিজার্ভটা বাড়ছে। ফলে প্রতি $1 রিজার্ভ বাড়া মানে হচ্ছে 84 টাকা করে বাজারে চলে আসা, এবং সেই টাকাটা লিকুইডিটি ইনজেকশন হচ্ছে। এটা ছাড়া বাংলাদেশ ব্যাংক এই প্রণোদনা প্যাকেজের কনটেক্সটেও প্রায় 70-80 হাজার কোটি টাকা সেখানে ইনজেক্ট করেছে, এবং সে আর নর্মাল যে ইনজেকশন সেটা তো আছে। কাজে সব মিলিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই টাকাটা কিভাবে উইথড্র করে নেওয়া যায় পার্শিয়ালি। একটা হতে পারে যে বাংলাদেশ ব্যাংক যে প্রণোদনা প্যাকেজটা দিয়েছে সেখানে যে লিকুইডিটিটা আছে সেই লিকুইডিটিটা তারা ইনজেক্ট করে নিক, ওই টাকাটা ব্যাংকই দিয়ে দিক তাদের ক্লায়েন্টদেরকে, তাহলে কিন্তু এখানে ইনজেকশনটা কমে যাবে। দ্বিতীয় যেটা হতে পারে যে তারা সেন্ট্রাল ব্যাংক বন্ড ইস্যু করে ওইটাকে নিতে পারে, কারণ এটা যদি না নেয়, লিকুইডিটি যদি আগামী যদি আরো বাড়ে তাহলে কিন্তু এটা ইনফ্লেশনারি প্রেশার ক্রিয়েট করবে, এটা অ্যাসেট মার্কেট অর্থাৎ স্টক মার্কেটে একটা বাবল ক্রিয়েট করবে, বাড়ি ঘরের দাম আবার বেড়ে যাবে, জমির দাম আবার বেড়ে যাবে, এগুলো কোনোটাই কিন্তু আমাদের বেশি কাম্য নয়। আমাদের তাই স্টেডি, কন্টিনিউয়াস, সাস্টেন, ফান্ডামেন্টালি ড্রিভেন গ্রোথ ইন স্টক মার্কেট, স্টক প্রাইসেস। আমরা ফান্ডামেন্টাল এটা চাই, ভ্যালুয়েশন চাচ্ছি, আমরা কিন্তু আর্টিফিশিয়াল ভ্যালুয়েশন চাচ্ছি না। কাজেই বাংলাদেশ ব্যাংকে এই লিকুইডিটি ম্যানেজমেন্টের দিকে নজর দিতে হবে এবং প্রয়োজনে লিকুইডিটি উইথড্র করতে হবে বাজার থেকে। জি, ডক্টর মনসুর এবং জনাব বিন নাসির হোসেন, আপনাদের দুজনকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং আমরাও আশা করব যে ব্যাংক খাতের যে শৃঙ্খলা নিয়ে হতাশার কথা বলছিলেন সেই হতাশা কেটে যাবে এবং আগামী দিনে এক ধরনের আর্থিক খাতে যে ব্যবস্থাপনার কথা বলছিলেন, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলছিলেন, সেটি প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী দিনে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।